ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ একটি জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। একসময় এই জেলাটি ছিল প্রাচ্যের ড্যান্ডি। এই জেলাতে আমাদের এই জেলায় পাটকল ছিল, পাট উৎপাদন হতো এবং সেটি ইংল্যান্ডে রপ্তানি হতো। এবং ব্যবসা প্রসারের জন্য যত ধরনের উপকরণ প্রয়োজন সমস্ত উপকরণ এই জেলাটিতে রয়েছে। যেমন এই জেলাটির সাথে নৌপথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে, সড়ক পথে রয়েছে, রেল পথে রয়েছে এবং রাজধানীর সাথে এই জেলাটি এত কাছে এবং আধা ঘন্টার মধ্যে রাজধানীর যে কোনো জায়গায় এই জেলা থেকে যোগাযোগ স্থাপন করা যায়। মূলত এ কারণেই নারায়ণগঞ্জকে ঘিরে ব্যবসা প্রসারের যে সম্ভাবনা তৈরি হয়েছে এবং ব্যবসা প্রসার হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই শহরটি মূলত এই ব্যবসা প্রসারের সাথে সাথে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে। এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে এই শহরটি, আপনারা জানেন যে নারায়ণগঞ্জ হচ্ছে বাংলাদেশের একটি ক্ষুদ্রতম একটি জেলা। এই জেলায় প্রচুর পরিমাণে ঘনবসতি। আমরা স্ট্যাটিস্টিক্যালি যত লোক দেখি তার চেয়ে ফ্লোটিং জনসংখ্যার সংখ্যা অনেক বেশি। এবং একদিকে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অন্যদিকে হচ্ছে ঘনবসতি। এই দুটি কারণে এই জেলার পরিবেশ নিয়ে আমরা বেশ আতঙ্কিত হয়ে আছি। আবার আমরা যদি দেখি যে নদীটিকে ঘিরে এই জেলার ব্যবসার প্রাণ ছিল শীতলক্ষ্যা নদী, সেই নদীটি এখন আর সেই আগের অবস্থায় নেই। সেই নদীটি আমরা রাইট টাইমে নদীটিকে অ্যাড্রেস না করার কারণে আজকে শীতলক্ষ্যা নদীটি বিলুপ্ত হয়ে গেছে প্রায়। সেখানে এখন আর কোনো জীববৈচিত্র্য দেখা যায় না। এক ধরনের সাকার মাছ পাওয়া যায়, আমরা অন্য কোনো মাছ সেখানে দেখি না। সেখানে মাছ বসবাসে কোনো উপযোগিতা নেই। তো একদিকে নদীটি ধ্বংস হয়ে গিয়েছে, অন্যদিকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বৃদ্ধি পাচ্ছে, প্রচুর ঘনবসতি। সুতরাং এই শহরের ভবিষ্যৎ কি, আমরা এটা নিয়ে একটু আতঙ্কিত ছিলাম। সেই আতঙ্ক থেকেই আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি এখন এই শহরের জন্য কিছু সবুজায়ন কার্যক্রম গ্রহণ না করতে পারি। অন্যদিকে আমরা যদি দেখি এই শহরের, আপনারা জানেন যে একটি দেশের বনভূমির পরিমাণ সাধারণত 25% থাকতে হয়, কিন্তু আমার এই জেলাতে মাত্র 62 হেক্টর বনভূমি রয়েছে, যা প্রায় 3%-এর মতো। এটি আসলে কোনোভাবেই সহনীয় মাত্রা নয়। সুতরাং এই শহরকে যদি বসবাস উপযোগী রাখতে হয়, আরও 10 বছর পরে যদি এইভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বেড়ে যেতে থাকে এবং পপুলেশনের সংখ্যা বেড়ে যেতে থাকে, এই শহরটি বসবাস অনুপযোগী হয়ে পড়বে। মূলত সেই চিন্তা থেকেই আমার এই একটি কর্মসূচি, সেটা হচ্ছে গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচি। আমরা গত 10ই মে আমাদের মাননীয় বিভাগীয় কমিশনার স্যারের হাত ধরে আমরা এই কর্মসূচিটি যাত্রা শুরু হয় এবং যেদিন আমরা কর্মসূচি শুরু করি সেদিন এই নারায়ণগঞ্জ শহরের 14টি স্পটে আমরা 10,000 বৃক্ষরোপণের মাধ্যমে আমরা এই কার্যক্রম শুরু করি। সেদিন ছিল প্রচণ্ড গরম এবং আমরা যখন অনুষ্ঠান করছিলাম, আপনার নিশ্চয়ই মনে আছে, আমাদের সবাই এত গরমে আমরা হাঁসফাঁস হচ্ছিল। আমরা আতঙ্কিত ছিলাম যে আমরা যে গাছগুলো আজকে লাগালাম, আমরা যে পরিকল্পনা গ্রহণ করলাম, আসলে এই গাছগুলো কি আমরা বাঁচিয়ে রাখতে পারবো কি না। তো আমি মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাই। তারপর থেকেই যে পরিমাণে ওয়েদার যেভাবে আমাদের সাপোর্ট দিয়েছে, বৃষ্টি হয়েছে এবং গাছগুলো আমরা বাঁচিয়ে রাখতে পেরেছি। এবং সেই কর্মসূচির গত 10ই জুলাই 2 মাসের মধ্যে আমরা 1 লক্ষ গাছ লাগিয়ে আমরা কর্মসূচির সফল একটি সমাপ্তি টেনেছি। যদিও আমাদের এই বৃক্ষরোপণ চলতে থাকবে, এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা এই শহরকে সবুজ করে দেব ইনশাল্লাহ।